কুংফুয়ের সাথে আপনাদের বেশিরভাগেরই প্রথম পরিচয় হয় চাইনিজ মুভি থেকে, যা আমরা অনেক হলিউড মুভিতেও দেখেছি। কুংফু হাসল, ইপ ম্যান, নিনজা অ্যাসাসিন, শাওলিন, দ্য কারাতে কিড এর মতো এসব মুভি আমাদের সবাইকে কুংফুয়ের সাথে পরিচয় করিয়েছে। কিন্তু কোনোদিন কি আপনাদের জানতে ইচ্ছে করেনি এই কুংফু কবে, কিভাবে শুরু হলো এবং জনপ্রিয় একটি আত্মরক্ষার কৌশল হিসেবে পরিচিত হলো পুরো বিশ্বে? তাই জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসার অনুরোধ রইল, যেন এমন আরও তথ্যমূলক ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আর যদি আপনি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। তো চলুন আজকে কুংফুয়ের ইতিহাস সম্পর্কে জেনে আসি। প্রাচীন চীন সংস্কৃতি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এবং বৈচিত্র্যময়। চীনের ইতিহাসে অসংখ্য যুদ্ধ, নিষ্ঠুরতা এবং অনেক দক্ষ যোদ্ধার গল্প উঠে আসে। এই বেশিরভাগ গল্পেই যে একটি কমন ব্যাপার বারবার উঠে আসে তা হলো মার্শাল আর্ট। চীনা মার্শাল আর্ট মূলত পশ্চিমে গোংফু নামে বেশি পরিচিত হয় এবং তাদের উৎপত্তি চীনের বিখ্যাত শাওলিন মন্দিরের যোদ্ধা সন্ন্যাসীদের সাথে জড়িত। শাওলিন মন্দির হলো একটি বিখ্যাত বৌদ্ধ মঠ, যা 495 সালে উত্তর ওয়েই রাজবংশের রাজা জিয়া ওয়েন দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরটি মাউন সং-এর পশ্চিম পার্শ্বে অবস্থিত, যা এখন গণপ্রজাতন্ত্রী চীনের হ্যানান প্রদেশের একটি অংশ। প্রথম দিকে শাওলিন মন্দিরটি একটি সাধারণ মন্দির ছিল। পরবর্তীতে বোধি ধর্ম নামে একজন ভারতীয় সন্ন্যাসীর আগমনে এর গুরুত্ব আরও বেড়ে যায়। বর্তমানে বোধি ধর্মের জীবনের সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়, কারণ সময়ের সাথে সাথে এই তথ্যগুলো বিকৃত হয়ে কিছুটা কাল্পনিক চরিত্রের রূপ নেয় এই বোধি ধর্ম। সর্বাধিক স্বীকৃত সংস্করণগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত তিনি সাউথ ইন্ডিয়াতে জন্ম নিয়েছিলেন, রাজা সুগন্ধের ছেলে হিসেবে, যা তাকে উচ্চ পরিবারের অংশ হিসেবে পরিচিতি দেয়। তিনি তার শৈশবকালে বিশেষ একটি শিক্ষা পেয়েছিলেন যুদ্ধক্ষেত্রে কাজে লাগানোর জন্য, তা হলো বজ্রমুষ্টি এবং কালারি পাইতু নামক যুদ্ধশৈলী, যাকে মার্শাল আর্টের প্রথম বলে মনে করা হয়। বোধি ধর্ম চীনে ভ্রমণ করেছিলেন, যেখানে তিনি বৌদ্ধ ধর্ম এবং ধ্যান অনুশীলনের প্রসার শুরু করেন, অনেক অনুসারী অর্জন করেন এবং গুরুত্বপূর্ণ চীনা অভিজাতদের দৃষ্টি আকর্ষণ করেন। অবশেষে তাকে শাওলিন মন্দিরে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল। বোধিধর্ম মন্দিরের কাছে একটি গুহায় 9 বছর ধ্যান করে কাটিয়েছেন। শাওলিন সন্ন্যাসীরা তার জন্য খাবার নিয়ে এসেছিলেন এবং আধ্যাত্মিক পরামর্শ চেয়েছিলেন। চীনা কিংবদন্তিদের মতে বোধিধর্ম সন্ন্যাসীদের দুর্বল অবস্থায় দেখেন, কারণ তারা ব্যায়াম করতেন না এবং সাধারণত তাদের খাদ্যাভ্যাসে ভালো পুষ্টিকর খাবার ও নিয়মানুবর্তিতা ছিল না। তারপর তিনি বজ্রমুষ্টির ভারতীয় মার্শাল আর্টের উপর ভিত্তি করে বেশ কয়েকটি শারীরিক অনুশীলনের পরামর্শ দেন সন্ন্যাসীদের। এছাড়াও তিনি তাদের শারীরিক ও আধ্যাত্মিকভাবে পুনর্বাসনের লক্ষ্যে জেন দর্শনের ভিত্তি সম্পর্কে বলেছিলেন। এটি ছিল ভয়ঙ্কর শাওলিন কুংফুয়ের জন্ম, যা চীনা ভাষায় শাওলিন চুয়ান নামে পরিচিত। বোধিধর্ম গভীর শ্বাস প্রশ্বাসের পদ্ধতি এবং যোগ ব্যায়ামের উপর ভিত্তি করে শাওলিন সন্ন্যাসীদের বিভিন্ন অনুশীলনের পাশাপাশি বাঘ, সাপ, বানর এবং পাখির মতো বন্যপ্রাণীদের আচরণ দ্বারা অনুপ্রাণিত শরীরের নড়াচড়া এবং ব্যায়াম শিখিয়েছিলেন, যা কিন্তু আপনারা কুংফু পান্ডা মুভিতেও দেখতে পাবেন, কারণ সেখানে পান্ডার বন্ধু শাওলিন সদস্যরা ছিলেন একটি বাঘিনী, একটি সাপ, একটি বানর ও একটি বকের মতো দেখতে পাখি। এই ব্যায়ামগুলো শীঘ্রই শাওলিন সন্ন্যাসীদের মধ্যে একটি ঐতিহ্য হয়ে ওঠে এবং ধীরে ধীরে নতুন ভঙ্গি এবং ব্যায়াম তৈরি করা হয়, যা বিভিন্ন কুংফু শৈলীর একটি জটিল সিস্টেম তৈরি করে। অনেক সন্ন্যাসী 9 থেকে 12 বছর বয়সের মধ্যে শৈশবে প্রশিক্ষণ শুরু করেন। তাদের শরীর ও মনকে শক্তিশালী করার জন্য কঠোর প্রশিক্ষণ সেশন সহ্য করেন। এর ফলস্বরূপ মন্দিরের বাসিন্দাদের স্বাস্থ্যের ব্যাপক উন্নতি হয়েছিল। তবে শাওলিন কুংফু একটি বিনোদনমূলক ব্যায়ামের চেয়ে প্রতিরক্ষা উপায় হিসেবে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। চীনের অনেক অংশ দস্যুদের দল দ্বারা বিধ্বংস হয়েছিল, যার ছোট গ্রাম লুণ্ঠন করত এবং কখনো কখনো বৌদ্ধ মন্দির আক্রমণ করত। যেহেতু শান্তিপূর্ণ সন্ন্যাসীদের সহজ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়েছিল, তাদের মন্দির রক্ষা করার জন্য শাওলিন সন্ন্যাসীরা অগণিত আক্রমণকারীদের বিরুদ্ধে তাদের যুদ্ধের কৌশল ব্যবহার করেছিল। তাদের দুর্দান্ত দক্ষতা প্রমাণ করেছিল এবং শাওলিন মন্দিরের খ্যাতি আরও ছড়িয়ে দিয়েছিল। অপরাধীদের বিরুদ্ধে তাদের সাফল্যের সম্ভাবনা বাড়ানোর জন্য শাওলিন সন্ন্যাসীরা বেশ কিছু অস্ত্র, যেমন লোহা বা কাঠের লাঠি, তলোয়ার, বর্ষা এবং শেষ পর্যন্ত যে কোনো কিছুকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন বস্তু দিয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। শীঘ্রই শাওলিন মন্দিরের ক্রমবর্ধমান খ্যাতি চীনের বিভিন্ন অঞ্চলের লোকদের আকর্ষণ করতে শুরু করে।
কেউ কেউ মন্দিরে যোগ দেওয়ার বা বিখ্যাত যোদ্ধা সন্ন্যাসীদের সম্পর্কে তাদের কৌতূহল মেটানোর সুযোগ চেয়েছিলেন, কিন্তু কাউকে শাওলিন মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং শিষ্য হিসেবে গ্রহণ করা আরও কঠিন ছিল। যারা সন্ন্যাসী হতে চেয়েছিলেন তাদের বুদ্ধের মতো দৃঢ় সংকল্প এবং ভক্তি প্রমাণ করার জন্য মন্দিরের সামনে ধ্যান করতে, ক্ষুধা, ঠান্ডা, তাপমাত্রা এবং ঘুমের প্রয়োজনীয়তার সাথে মোকাবিলা করতে হতো। একবারে কঠিন তপস্যায় টিকে গেলে অ্যাকোলাইট তাদের চুল কামানো এবং শপথের একটি সিরিজ গ্রহণ করত। যেমন তাদের কৌশলগুলো শুধুমাত্র ব্যক্তিগত প্রতিরক্ষার জন্য ব্যবহার করা, সৎ হওয়া, সর্বদা সৌহার্দ্য প্রদর্শন করা, কখনো মাংস না খাওয়া বা অ্যালকোহলযুক্ত পানীয় না খাওয়া এবং লোভ ও আগ্রাসিতা এড়ানো। শারীরিক এবং শৃঙ্খলামূলক প্রশিক্ষণের অংশ ছিল সন্ন্যাসীদের একটি দৈনন্দিন কাজের অংশ। সন্ন্যাসীরা সবজির ফসল দেখাশোনা, সমস্ত শিষ্যদের খাওয়ানোর জন্য প্রচুর পরিমাণে ভাত রান্না এবং মন্দির পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা নিশ্চিত হতে পারি যে সন্ন্যাসীরা সর্বদা ব্যস্ত থাকতেন। 618 থেকে 907 সাল পর্যন্ত তাং রাজবংশের সময়কালে শাওলিন মন্দিরের স্বর্ণযুগ মনে করা হয়। একটি গল্প কথিত আছে যে 7ম শতাব্দীর প্রথম দিকে জন শাওলিন সন্ন্যাসীর একটি দল হুলাওর যুদ্ধে অংশ নিয়েছিল, যা তাং রাজবংশের ভবিষ্যৎ সম্রাটের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের সহযোগিতার পুরস্কার হিসেবে তাং রাজবংশের সম্রাট শাওলিন মন্দিরকে হাত খুলে খাদ্য এবং মূল্যবান বস্তু দান করেছিলেন। 1533 থেকে 1555 সালের মধ্যে 4টি বড় যুদ্ধে শাওলিন যোদ্ধাদের অংশগ্রহণের রেকর্ড রয়েছে, যেখানে সন্ন্যাসীরা জাপানি জলদস্যুদের আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছিল, যেই জাপানি জলদস্যুরা চীনের অনেক গ্রাম লুট করেছিল। কিন্তু শাওলিনের ইতিহাস সবসময় গৌরবময় ছিল না এবং শাওলিন মন্দিরটিও অসংখ্যবার ধ্বংস এবং পুনর্নির্মিত হয়েছিল। 14 শতকের মাঝামাঝি সময়ে রেড টারবান রেবেলিয়ন বা লাল পাগড়ি বিদ্রোহ নামে একটি ঘটনা সম্পর্কে জানা যায়, যখন জলদস্যুরা শাওলিন মঠটি আক্রমণ করেছিল। সেই সময় অপরাধীরা মঠটি লুট করে এবং পুড়িয়ে দেয়, যার ফলে শাওলিন মন্দিরটি 6 বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত ছিল। একবার শাওলিন এবং কিছু রাজবংশের রাজদরবারের মধ্যে সংঘর্ষ হয়েছিল। প্রায়শই সশস্ত্র সন্ন্যাসীদের একটি হুমকি হিসেবে দেখা হতো, যেহেতু তারা একটি স্বাধীন সেনাবাহিনী গঠন করেছিল, যা কিছু সম্রাটদের উদ্বেগের কারণ ছিল। চীনা ইতিহাসের কিছু সময়কালে বৌদ্ধ মন্দিরগুলো সরকার দ্বারা নির্যাতিত হয়েছিল, যার মাধ্যমে অধিকাংশ ভিক্ষুদের প্রভাবকে দমন করার চেষ্টা করা হয়েছিল। রাজকীয় বাহিনী দ্বারা নির্যাতিত হওয়া এড়াতে সন্ন্যাসীরা জনসম্মুখে অস্ত্র বহন করা এড়াতে শুরু করেন এবং কাঁঠাল লাঠি ব্যবহারে বিশেষজ্ঞ হন, কারণ এটি একটি কম প্রাণঘাতী অস্ত্র হবে। শাওলিনের ইতিহাসে আরেকটি দুঃখজনক ঘটনা ঘটেছিল 1733 সালে, যখন কিং রাজবংশের মানচুস চীনে আক্রমণ করেন এবং বিজয়ের ডাক দিয়েছিলেন। মানচুস একদল সন্ন্যাসীকে ঘুষ দিয়েছিলেন, যারা বিশ্বাসঘাতকতা করে মন্দিরের জলে বিষ ঢেলে দিয়েছিল এবং মানচুর আক্রমণে সহস্তর করতে একটি বড় অগ্নিকাণ্ড ঘটিয়েছিল। তারা তাদের এই কুংফুর প্রায় সব কিছু ধ্বংস করে দিয়েছিল, অল্প কিছু লোককে বাঁচিয়ে রেখেছিল। সম্ভবত ওই অস্থিতিশীল সময়ে শাওলিন কুংফু বিভিন্ন চীনা অঞ্চলে ছড়িয়ে পড়ে, কারণ কিছু পলাতক জীবিত সন্ন্যাসী মন্দিরের এই কঠিন জীবন থেকে বেঁচে থাকার জন্য মার্শাল আর্ট স্কুল খুলেছিল। শাওলিন কুংফুর প্রভাব বছরের পর বছর ধরে আরও বেড়েছে এবং জাপানের মতো অন্যান্য দেশে পৌঁছেছে, যেখানে এর কৌশলগুলো বিভিন্ন জাপানি লড়াইয়ের শৈলীর সাথে মিশ্রিত হয়েছে, যেমন কারাতে স্টাইল, শোরিন রায়ু, যেগুলোর প্রশিক্ষণ দেওয়া হতো ওকিনাওয়া দ্বীপ ও শোনিনজি ক্যাম্পলে। জেনে রাখা প্রয়োজন, জাপানি ভাষায় ব্যবহৃত শোরিন শব্দের আক্ষরিক অর্থ শাওলিন। এমনকি বিদেশি শক্তির শাসকরাও শাওলিনের গুরুত্ব স্বীকার করেছেন, যেমন ইউয়ান রাজবংশের প্রতিষ্ঠাতা বিখ্যাত মঙ্গল রাজা কুবলাই খান, যিনি চীনে তার শাসনামলে শাওলিন মন্দিরকে সমস্ত বৌদ্ধ মন্দিরগুলোর নেতৃত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আধুনিক যুগের আগমনের সাথে সাথে নতুন চ্যালেঞ্জের আবির্ভাব ঘটে এবং 1966 সালে চীনা সাংস্কৃতিক বিপ্লবের সময় শাওলিন প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়, যেখানে অনেক সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং মূল্যবান পবিত্র গ্রন্থ ও প্রাচীন বস্তু ধ্বংস করা হয়েছিল। এভাবে শাওলিন মন্দিরটি ধ্বংসস্তূপেই রয়ে যেত এবং সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে যেত। কিন্তু অভিনেতা জ্যাট লি অভিনীত দ্য শাওলিন টেম্পল শিরোনামের 1982 সালের ছবিতে মন্দিরটিকে জনপ্রিয় সংস্কৃতিতে পুনরুজ্জীবিত করে, আবার অনেক দর্শককে স্বাগত জানায়।
দীর্ঘস্থায়ীভাবে দমে যাওয়া এবং সাহসী শাওলিন সন্ন্যাসীরা আবার তাদের মন্দিরটি পুনর্নির্মাণ করে এবং 2014 সালে শাওলিন মন্দিরটিকে ডেংফেংয়ের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের অংশ হিসেবে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। এমনকি এর ঐতিহাসিক গুরুত্বসহ মন্দিরটি এখনও বিদ্যমান এবং সতেজ রাখার জন্য অনুদানের উপর নির্ভর করে এবং বিশ্বজুড়ে মার্শাল আর্টের যুক্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে সহায়তা পায়। ধ্যান এবং ব্যক্তিগত উন্নতির জন্য নিবেদিত একটি স্থান সত্ত্বেও শাওলিন মন্দিরটি অনেক ট্র্যাজেডি এবং রক্তপাতের মঞ্চে পরিণত হয়েছে, যা অবশ্যই বৌদ্ধ ধর্মের নীতির বিরুদ্ধে যায়। শাওলিন মন্দিরটি ও শাওলিন কুংফু আমাদের সবার মধ্যে একটি আকর্ষণীয় বস্তু হয়ে টিকে রয়েছে এবং টিকে থাকবে আজীবন।